আসক্তিময় আকাঙ্ক্ষা তৃতীয় পর্ব। রাতের গভীরতা যতই বাড়তে থাকে ততই যেন কলকাতা শহরটাকে মায়াময়ী লাগে। রাতের নির্জনতা একটা আলাদাই রূপ দেয় কলকাতা শহরকে। দিনের আলোয় লোকজন যানবাহনের ঠাসা কলকাতা নগরী চাঁদের আলোয় একদম নির্জন। ল্যাম্পপোস্টের আলোয় সেজে ওঠে কলকাতা নগরী। এই কলকাতা শহরের কোনো এক জায়গায় নীল গাড়ির মধ্যে বসে আছে বিভোর আর তার সন্ধ্যা তারা। ঘড়ির কাঁটা এখন 1টা ছুঁই ছুঁই। জুঁইদের বাড়ি থেকে ডিনার করে বেরিয়েছে 11টার সময়। তারপর আর বাড়ি ফিরতে ইচ্ছে হয়নি বিভোরের। শৈরীতির সম্মতি নিয়ে বেরিয়ে পড়েছে রাতের কলকাতা ভ্রমণে। শৈরীতির এই প্রথম রাত্রেবেলায় কলকাতায় বেরোনো। জীবনসঙ্গীর সঙ্গে প্রথম ভ্রমণ এটা তার। আকাঙ্ক্ষা। শৈরীতি এপাশ ওপাশ তাকায়। নিজেকে ছাড়া আর কোনো মেয়ের অস্তিত্ব সে এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না। বিভোরের দিকে তাকায়। আকাঙ্ক্ষাটা আবার কে? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের কথা শুনে শৈরীতির চোখ বড় বড় হয়ে যায়, যেন মনের ভেতর খুব জোর একটা বিস্ফোরণ ঘটল। আবার গার্লফ্রেন্ড প্রসঙ্গ তুলছেন? আর একটাবার এই গার্লফ্রেন্ড শব্দটা আমার সামনে উচ্চারণ করলে গাড়ি থেকে ফেলে দেব। তোমার মাথায় শুধু আমাকে ফেলে দেওয়ার চিন্তা ঘোরে, তাই না? সেদিন বারান্দা থেকে ফেলে দেবে বললে, আর আজ গাড়ি থেকে। তা আমাকে তোলার শক্তি আছে তো? আমি একা না পারলে জুঁইকে ডাকবো। ওকে দিয়েও না হলে আমার বেস্ট ফ্রেন্ড তিথিকে ডাকবো। ওরাও না পারলে। শৈরীতি একটা রহস্যজনক হাসি দিয়ে বিভোরের দিকে এগিয়ে গেল। বিভোর শৈরীতির হাসি দেখে ঘাবড়ে যায়। সন্দীপ স্যারকে ডাকবো, আমার স্যান্ডিকে। স্যারদের সম্মান দিয়ে ডাকতে হয়। এসব স্যান্ডি ট্যান্ডি কি? ও সন্দীপ স্যারকে যদি আর এসব নামে ডেকেছ তাহলে তাকে মেরে স্যান্ডউইচ বানিয়ে দেব। তখন তাকে স্যান্ডউইচ স্যার বলে ডেকো। তাহলে আমিও আপনার ওই আকাঙ্ক্ষাকে মেরে তক্তা বানিয়ে ফেলব। নিজেকে কি করে তক্তা বানাবে সন্ধ্যাবতী? শৈরীতি ভ্রু কুঁচকায়। বিভোরের কথা ঠিকমতো বোধগম্য হয় না তার। মানে? তুমিই তো আমার প্রিয় আকাঙ্ক্ষা শৈরীতি। সন্ধ্যা কাঞ্জিলাল। শৈরীতি কপাল চাপড়ায়। তারপর বিভোরের থেকে সরে জানলার বাইরে মুখ বার করে। ক্ষণিকের মধ্যে হঠাৎই লাফিয়ে ওঠে সে। বিভোর ভড়কে যায়। চা চা, আমি মাটির ভাঁড়ে চা খাবো। ও গড, ভয় পাইয়ে দিয়েছিলে পুরো। এরকমভাবে কেউ লাফায়? আমি কি করব? আপনি তো জানেনই আমার বহুদিনের শখ রাত্রেবেলা কলকাতা ভ্রমণ, আর সঙ্গে রাস্তার ধারে মাটির ভাঁড়ে ধোয়া ওঠা গরম চা। বিভোর মুচকি হাসে। শৈরীতি দুটো হাত দু হাতের মুঠোয় ধরে হাতে একটা নীতিদীর্ঘ চুম্বন এঁকে দেয়। এই প্রথম বিভোরের ঠোঁটে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে শৈরীতির মন। তাই তো আজ দুজন সারা রাত কলকাতার অলিতে গলিতে হেঁটে বেড়াবো। তাহলে চলুন চাটা খেয়ে আসি। দুজন গাড়ি থেকে নেমে সামনে চায়ের দোকানে যায়। গিয়ে বেঞ্চে বসে দুজন। বিভোরকে দেখে চায়ের দোকানদার এগিয়ে আসে ওদের দিকে। কি দাদাবাবু, আজ 1 মাস কোনো দেখা নেই কেন আপনার? প্রত্যেক সপ্তাহে আপনি আর দিদিমণি আসতেন, কিন্তু গত 1 মাস ধরে যে আপনার আর দিদিমণির কোনো খবর নেই। দোকানদারের কথায় কৌতূহল জাগে শৈরীতির মনে। শৈরীতি সন্দেহজনকভাবে তাকায় বিভোরের দিকে। এই দিদিমণিটা কে? ওকে সেটা জানতে হবে। শৈরীতি বিভোরের দিকে তাকালেও বিভোরের কোনো পাত্তা নেই। সে দোকানদারের সাথে কথা বলতে ব্যস্ত। শিবুদা, তোমার দিদিমণির বিয়ে হয়ে গেছে। সে এখন তার শ্বশুরবাড়িতে থাকে। আর আমার পাশে যে দিদিমণি বসে আছে সে আমার স্ত্রী। দোকানদার শৈরীতির দিকে তাকায়। শৈরীতি এদিকে খেয়াল নেই। সে এখন গভীর চিন্তা করছে মনের ভেতরে। শিবু একগাল হেসে বলে, নমস্কার বৌদিমণি,
দাদাবাবুর পাশে আপনাকে খুব মানিয়েছে। কিন্তু সৈতি এবার ভাবনা থেকে বেরিয়ে আসে, মুখে মেকি একটা হাসির রেখা টেনে আনে। ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, একটু আগে যে দিদিমণির কথা বললেন, ওই দিদিমণিটা কে? বিভোর চট করে তাকায় শৈরিতির দিকে। শৈরিতি চোখের চাউনি দেখে মুখ টিপে হাসে বিভোর। সেটা দেখে শৈরিতি আরও রেগে যায়। কটমট করে বিভোরের দিকে তাকিয়ে আবার শিবুদাকে জিজ্ঞেস করে, রাত্রিবেলা আপনার দাদাবাবু ওই দিদিমণিকে নিয়ে আসেন? হ্যাঁ, রাত্রেবেলায় তো আসতেন। আর ওই দিদিমণি তো দাদাবাবুর বোন বিনিতা দিদি। বিনিতার নাম শুনে শৈরিতি ভড়কে যায়। নিজের বোকামি বুঝতে পেরে বিভোরের দিকে তাকায় সে একটা বোকাশোকা ভাব নিয়ে। বিভোরের সাথে টান দিয়ে কথা বলে, নিতু বৌদির সাথে আসতেন, এটা আগে বলবেন না আপনি? আমি তো খালি খালি। ওদের কথোপকথনের মাঝে শিবুদা নিজের কাজে চলে গেছে। বিভোর চারদিকটা লক্ষ্য করে শৈরিতির দিকে খানিকটা ঝুঁকল। শৈরিতির মাথাটা চট করে পেছনে হেলে যায়। তুমি এত হিংসুটে এটা আমার জানা ছিল না তো হিংসা রানী। প্রসঙ্গটা যখন আপনার, তখন আমি ভীষণ হিংসুটে। তাহলে যে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিলে? আবার কি যেন বলছিলে, বাচ্চার বাবা? কথাটা শেষ করার আগেই বিভোরের মুখে হাত দেয় শৈরিতি। বিভোর ভ্রু কুঁচকে তাকায়। আমি বেঁচে থাকতে এমনটা কোনোদিনই হতে দেব না ডাক্তার বিভোর। বিভোর শৈরিতির হাতটা নিজের মুখ থেকে সরায়, তারপর ওর হাতের ওপর নিজের হাতটা রাখে। তাহলে তখন বলছিলে কেন? আমি বললাম আমি বেঁচে থাকতে হতে দেব না, মরে গেলে তো। শৈরিতির মুখ চেপে ধরে বিভোর। শৈরিতি চুপ হয়ে যায়। বড্ড বেশি বাজে কথা বলতে শিখেছ তুমি। কথা বলা একবার শুরু করলে কোথায় থামতে হয় সেটা ভুলে যাও। তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারি, মধুচন্দ্রিমায় গিয়ে তোমার মুখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সেই দায়িত্ব আমি নিচ্ছি বলেই চোখ মারে বিভোর। শৈরিতি চোখ বড় বড় করে তাকায় বিভোরের দিকে। জানেন তো ডাক্তার সাহেব, এতদিন আপনি আমার পরিচয় সম্পর্কে অজ্ঞাত ছিলেন। ভালো ছিল তখন, আপনার আঘাতগুলো মানা যেত, কিন্তু এখন এই কথার আঘাতগুলো ঠিক হজম হচ্ছে না। পাবলিকলি এসব কথা কেউ বলে? বিভোর শৈরিতির দিকে ঝুঁকে ওর কোমরটা নিজের হস্তগত করে। শৈরিতি বিভোরের হাতটা কোমর থেকে ছাড়ানোর বৃথা প্রচেষ্টা চালিয়ে যেতে লাগে। এখন পাবলিকলি অনেক কিছুই হয়ে যাচ্ছে, আর তুমি এইসব সাধারণ কথাগুলো নিয়ে ভাবছ? একটু তো আমিষ হও ডার্লিং। এই রকম নিরামিষ হয়ে থাকলে যে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। শৈরিতি বিভোরের বুকে হাত দিয়ে ওকে দূরে সরিয়ে দেয়। তারপর নিজে উঠে পড়ে বেঞ্চ থেকে, বিভোরের কানের কাছে যায়। আমি আমিষ হলে নিজেকে সামলাতে পারবেন তো ডাক্তার সাহেব? বলেই বিভোরের কাছ থেকে দূরে পালায় শৈরিতি। বিভোর এখন থ মেরে বসে আছে। শৈরিতির বলা কথাটা ওর মাথার উপর দিয়ে গেছে, সেই কথাটারই বিশ্লেষণ করতে ব্যস্ত এখন সে। শৈরিতি যে এমন ধরনের কথা বলতে পারে সেটা কল্পনার অতীত ছিল বিভোরের। দাদাবাবু, আপনার চা। শিবুর কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে বিভোর। এদিক ওদিক তাকিয়ে শৈরিতিকে গাড়ির কাছে পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তোমার বৌদিমণিকে ডাকো। বৌদিমণিকে চা দিয়ে এসেছি দাদাবাবু। ও, তাহলে দাও আমাকে। শিবু বিভোরকে চা দিয়ে চলে গেলে বিভোর চায়ের ভার নিয়ে উঠে যায় শৈরিতির কাছে। সন্ধ্যা। আচমকা নিজের নাম শুনে হাতে থাকা চায়ের ভাত থেকে কিছুটা গরম চা বেখেয়ালে পড়ে যায় শৈরিতির হাতে। আহ! বিভোর চমকে ওঠে। তাড়াহুড়ো করে নিজের হাতে চাটা গাড়িতে রেখে শৈরিতির কাছে যায়। শৈরিতির হাতটা খানিকটা লাল হয়ে গেছে। বিভোর ব্যস্ত হয়ে পড়ে শৈরিতির ক্ষতস্থান দেখে। একটা সময় যেই মানুষটাই আঘাত এনেছিল শৈরিতির কপালে,
আজ সেই মানুষটাই শরীরটির সামান্য একটু বিষয়ে ব্যস্ত হয়ে উঠেছে। গাড়ি থেকে জলের বোতলটা বের করে শৈরীতির হাতে সযত্নে ঢেলে দিতে দিতে ফু দিতে থাকে। শৈরীতি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখছে তার সেই চেনা ডাক্তার সাহেবকে, তার ভোরের আকাশকে। জ্বালাটা একটু কমেছে সন্ধ্যা? শৈরীতির উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে বিভোর শৈরীতির মুখপানে। শৈরীতি হাসে। আপনি এতটা ব্যস্ত হবেন না ডাক্তার সাহেব, তেমন কিছু হয়নি। কি বলছো, ভেবে দেখেছ কতটা লাল হয়ে গেছে জায়গাটা? আপনি একজন ডাক্তার, আপনার তো জানা উচিত কম গরম কিছু পড়লে সেই জায়গাটা কিছুক্ষণ লাল হয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পর আবার আগের মতো হয়ে যায়। অনেক কিছু জেনে গেছো দেখছি। তুমিই তো ডাক্তার হতে পারতে তাহলে। চুপ, আর একটা কথাও নয়। গাড়িতে অয়েনমেন্ট আছে, নিয়ে আসছি, তুমি দোকানে গিয়ে বসো। সময় গড়িয়েছে কয়েকটা মাস। তথাকথিত 4টে ঋতু পেরিয়ে বিবাহের 7ম মাসে পদার্পণ করেছে বিভোর শৈরীতির সম্পর্ক। এর মধ্যে মালদ্বীপ, কালিম্পং সহ পাহাড়, সমুদ্র, প্রকৃতির এমন নানা সৌন্দর্যকে সাক্ষী রেখে একে অপরকে অসীম ভালোবেসে গেছে দুজনে। দুটি শরীর একটা শরীরে পরিণত হয়েছে বহুবার। শৈরীতির সমস্ত লজ্জা কাটিয়ে শৈরীতিকে আপন করে নিয়েছে বিভোর। তবুও এত কিছুর মাঝে শৈরীতির একটা অভ্যেস পাল্টাতে পারেনি বিভোর। শৈরীতি তার ডাক্তার সাহেবকে এখনও তুমি বলে ডাকতে পারেনি। বহুবার বলতে গিয়েও জিভের ভেতরেই আটকে গেছে কথা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ঘড়িতে এখন রাত 3:05। আজ আবারও দুটো শরীরের মিলন ঘটেছে। শৈরীতি তার অর্ধনগ্ন শরীরটা ভালো করে ঢেকে নিয়ে বিভোরের বুকে মাথা রেখে শুয়ে আছে। চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। বিভোর ব্যস্ত হয়ে পড়ল শৈরীতির চোখে জল দেখে। ব্যথা পেয়েছ সন্ধ্যা? শৈরীতি আরও শক্ত করে আঁকড়ে ধরে বিভোরের নগ্ন বুক। 8 মাস পড়তে চলল আমাদের বিবাহের বয়স। আমাদের ভালোবাসার অংশ কি সত্যি আসবে না কোনো দিন? ডাক্তারবাবু, কেন তাহলে আমাদের মিথ্যা আশা দেখালেন? অনুশ্রীদি কোনো মিথ্যা বলেনি সন্ধ্যা। ও যখন বলেছে নিশ্চয়ই তুমি কনসিভ করবে, একটু সময় দাও। সব কিছু তো এত সহজ নয়। আমরা তো এত চেষ্টা করছি, কই এর ফলাফল তো শূন্য। আমি সত্যি একজন ব্যর্থ নারী। সবে 8 মাস হয়েছে, অপেক্ষা করো, সব ঠিক হবে। আমাদের প্রিন্স অথবা প্রিন্সেস আসবে। এই 8 মাসে তো বহুবার চেষ্টা করেছি আমরা কনসিভ করার জন্য, তবুও কেন একটা বাচ্চা দিচ্ছে না ভগবান আমাদের? তোমার ওভারি খুব উইক সন্ধ্যা। প্রতিবারের মিলনেই রক্তপাত হয় তোমার। এই অবস্থায় বেবি নিলে যে তোমার শরীরের অবনতি ঘটবে। ঘটুক অবনতি, আমি মরে গেলেও ক্ষতি নেই, কিন্তু মা হতে চাই। তুমি বেঁচে না থাকলে মা হবে কি করে তুমি? কাকে মা বলে ডাকবে আমাদের সন্তান? কে দেবে তাকে মায়ের আদর, যত্ন, ভালোবাসা? বিভোরের বুকে মুখ গুজে কেঁদে যাচ্ছে শৈরীতি। মা না হতে পারার কষ্টটা এখন তার বহু গুণ হচ্ছে। বিভোরের হসপিটালের গাইনি ডাক্তার তনুশ্রী মজুমদারের সঙ্গে এক সাক্ষাতে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে ওরা দুজন জেনেছে শৈরীতি মা হতে পারবে, তবে খুবই সংকটজনক। ওর ওভারি খুব দুর্বল। এই অবস্থায় বেবি নিলে মা ও সন্তান দুজনকেই বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তাই বিভোর সিদ্ধান্ত নিয়েছে শৈরীতিকে কনসিভ করতে ও দেবে না। বেবি চায় না ওর শুধু ওর সন্ধ্যাবতীকেই চায়, সব কিছুর বিনিময়ে। তাই তো শৈরীতির অগোচরে প্রত্যেকবার মিলনে সে জন্ম নিয়ন্ত্রণ উপায় ব্যবহার করে। অনেক হয়েছে, এবার ঘুমাও, না হলে সকাল সকাল উঠতে পারবো না। ভুলে গেলে নাকি কাল কি আছে? শৈরীতি বিভোরের থেকে সরে চোখের জলটা মুছে নেয়। তারপর একগাল হাসি নিয়ে তাকায় বিভোরের দিকে, যেন একটু আগে কিছুই হয়নি। সেটা ভুলে যায় কি করে বলুন তো?
কাল আমার ননদ কাম বৌদির 9 মাসের সাধের অনুষ্ঠান। কদিন পরে আমি পিসি আর মামি হতে চলেছি। আমার খুব আনন্দ হচ্ছে ডাক্তার সাহেব। বিভোর মুগ্ধ হয়ে তাকায় শৈরিতীর দিকে। কে বলবে এই মেয়ে একটু আগে সন্তান ধারণ করতে না পারার শোকে কাহিল ছিল, অথচ এখন অন্য কারোর সন্তান আসার কথায় এতটা আনন্দিত হচ্ছে সে। তাহলে এবার ঘুমিয়ে পড়ো, 3:30 বাজে। এখন না ঘুমোলে কিন্তু সকাল সকাল পৌঁছাতে পারবো না আমরা। সব তো আপনার দোষ। 10টার সময় ঘুম ধরে গিয়েছিল আমার। আপনিই তো। বলেই নিজের মুখ চেপে ধরে শৈরিতী। ভ্রু কুঁচকে তাকায় বিভোর শৈরিতীর দিকে। বিভোরের প্রেমময় চাহনিতে ঠোঁট থেকে হাত সরিয়ে লজ্জার সহিত নিজের মুখশ্রী আঁকড়ে ধরে শৈরিতী। বিভোর শব্দ করে হাসে। ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। 8 মাসে যা লজ্জা কাটাতে পারলাম না, সে নাকি আবার চাই মা হতে। ঘুমিয়ে পড়ো। বিভোর শৈরিতীকে নিজের দিকে সরিয়ে এনে জড়িয়ে ধরল তাকে। শৈরিতীও ক্লান্ত শরীরটা নিয়ে মুখ গুজল বিভোরের লোমশ বুকে। এটা কি ঠিক বৌমণি? তোমার আসার কথা ছিল কালকে, অথচ তুমি আজ বেলা 10টায় আসছো। হ্যাঁ, শৈরিতীর সামনে এখন ভরা পেট নিয়ে দাঁড়িয়ে আছে বিনিতা। সময়ের ব্যবধানে এই দুজনের সম্পর্কেও এসেছে অনেক পরিবর্তন। আগে শৈরিতী নিতুকে বৌদি বলে ডাকলেও এখন নিতু শৈরিতীকে বৌমণি বলে ডাকে। আর 2 বছরের বড় শৈরিতীও নিতুকে বৌমণি না বলে নাম ধরেই ডাকে ওর। এটাই ওদের নাকি পারস্পরিক বোঝাপড়া। আর তাই দুজনেই মধ্যে এই সম্পর্ক ছাড়াও আর একটা ভালো বন্ধুত্বর সম্পর্ক সৃষ্টি হয়েছে। আমাকে না বলে তোর দাদাকে বল নিতু, কাল নাকি ওনার একটা ওটি ছিল। এই এক্সকিউজটা দিও না একদম। দাদা ভাই নয় ওটির জন্য কাল আসতে পারেনি, কিন্তু তুমি তো বাড়িতেই ছিলে, তুমি তো আসতে পারতে। কাল আসেনি তো কি হয়েছে, আজ তো এসেছি। চল বোন আমার, আর রাগ করিস না। আমাকে না হয় বুঝিয়ে নিলে, যাও ভেতরে, তোমার জন্য তোমার ভাই ওয়েট করছে। ওকে কিভাবে বোঝাবে দেখো। এই নিতু, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কি তোর ভাইয়া, এই সরি তোর বরকে ভয় পাই নাকি? ভয় পাওয়ার কথা হচ্ছে না। ও তোমার ওপর অভিমান করেছে। গত 2 মাস তুমি এই বাড়ি আসোনি, এই জন্য তোমার ভাইয়া খুব কষ্ট পেয়েছে বৌমণি। সৌজন্য লাহিড়ী তার একমাত্র আদরের ছোট বোনের ওপর বেশিক্ষণ অভিমান করে থাকতে পারবে না নিতু, তুই চিন্তা করিস না। ঠিক আছে, তোমাদের ভাই বোনকে নিয়ে চিন্তা করা না হয় বাদ দিলাম, এবার আমাদের নিয়ে একটু চিন্তা করো বৌমণি। আমার দাদাভাই কোথায়? শৈরিতী হেসে নিতুর গালে হাত রাখে, তারপর দরজার দিকে ইশারা করে। শৈরিতীর ইশারায় নিতুও সেই পানে চায়। সামনে বিভোরকে দেখে ছুটে যেতে গেলে হাত ধরে বাঁধা দেয় শৈরিতী। এই অবস্থায় ছুটিস না, আমার জুনিয়র কষ্ট পাবে। তোর দাদাভাই আসছে তো এইদিকে, দাঁড়া এখানে। বিভোর হাতে থাকা মিষ্টির প্যাকেট, শপিং ব্যাগ সব জিনিসগুলো সোফায় রেখে এগিয়ে আসে বিনিতার দিকে। বিনিতা আনন্দে জড়িয়ে ধরে বিভোরকে। কেমন আছিস দাদা ভাই? কদিন পর আমার ছোট নিতু মা হবে, যাকে আমি নিজে হাতে মানুষ করে এসেছি। সেই পুচকে মেয়েটাও কদিন পর একটা পুচকেকে পৃথিবীতে আনবে। আমার আনন্দ হবে না? খুব আনন্দ হচ্ছে আমার। দাদার কথার আবেগে ভেসে যায় নিতু, চোখ দিয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। শৈরিতী মন ভরে দেখছে 2 ভাই বোনের ভালোবাসা। তখনই চোখ যায় সৌজন্যের দিকে, ওর দিকেই তাকিয়ে আছে সে। ও তাকাতে অন্যদিকে চোখ ফেরালো সৌজন্য। শৈরিতী বুঝলো তার ভাইটা সত্যিই বড্ড অভিমানী। এইদিকে 2 ভাই বোনকে ছেড়ে সে গেল নিজের ভাইয়ের মানভঞ্জন করতে।
যেখানে বসে নিতু স্বাদভক্ষণ করবে সেই জায়গাটার ডেকোরেশনের জন্য পরামর্শ দিচ্ছিল সৌজন্য। সৈরীতি এসে ওর পেছনে দাঁড়ায়। সৌজন্য বুঝতে পেরেও পিছু ঘোরে না। সৈরীতি সৌজন্যের চুল টেনে ধরে। সৌজন্য পিছু না ফিরেই এগিয়ে যায়। সৈরীতিও যায় পেছন পেছন। শেষমেশ যখন দেখে সৌজন্য ইচ্ছে করে তাকে পাত্তা দিচ্ছে না, তখনও সৌজন্যের সামনে গিয়ে দাঁড়ায়, দুহাত কোমরে রাখে। সৌজন্য ভ্রু কুঁচকায়। কি চাই এখানে? আমার ভাই মিস্টার সৌজন্য লাহিড়ী এই ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। আপনি দেখেছেন তাকে? রীতি, সর এখান থেকে, অনেক কাজ আছে আমার। সৌজন্য রীতিকে পাশ কাটিয়ে যেতে গেলে সৈরীতি দুহাত বাড়িয়ে সামনে এগিয়ে দাঁড়ায় সৌজন্যের। আই এম সরি। রীতি, সর। বলছি তো সরি। আমাকে যেতে দে, আমার ভুল হয়ে গেছে। আমাকে মার ধর যা ইচ্ছা কর, কিন্তু কথা বল আমার সাথে। আচ্ছা এই দেখ আমি উঠবোস করছি, বলেই জনসমক্ষে কান ধরে উঠবোস করতে থাকে সৈরীতি। সৌজন্যর চোখ বড় বড় হয়ে যায়। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই তাকিয়ে আছে সৈরীতির দিকে, কিন্তু সৈরীতির এই বিষয়ে কোনো হেলদোল নেই। সৌজন্য আশপাশ তাকিয়ে সৈরীতিকে তোলে, তারপর টেনে ঘরে নিয়ে যায়। আমাকে এখানে নিয়ে এলি কেন? কবে বড় হবি তুই রীতি? এখনো বাচ্চাদের মতো পাগলামি করে যাবি? বিয়ে হয়ে গেছে তো তোর, এবার একটু বড় হ। আমি বড় হব না, আমার ভাইয়ার কাছে আমি ছোট হয়েই থাকতে চাই। তোর নীরবতা যে আমার বুকে এসে আঘাত করে রে ভাইয়া। সৈরীতির চোখে জল স্পষ্ট। সৌজন্য ছোট থেকে বোনের চোখে জল সহ্য করতে পারে না, বুকে টেনে নেয় সৈরীতিকে। পাগলি একটা। আর রাগ করবি না তো আমার উপর? করব না, তবে একটা শর্ত আছে। শর্ত? প্রতি মাসে অন্তত 2 বার করে বাড়ি আসতে হবে। রাজি আছিস নাকি বল? রাজি। অপারেশন থিয়েটারের বাইরে ক্রমাগত পায়চারি করে যাচ্ছে সৌজন্য লাহিড়ী। অর্ধাঙ্গনীকে হারিয়ে ফেলার এক নিদারুণ চিন্তা তাকে ক্রমশই গ্রাস করে চলেছে। তার স্ত্রী এখন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে ওই বদ্ধ কেবিনের মধ্যে। সব কিছুই ঠিকঠাক ছিল। কত আনন্দ ছিল সবাই বিনিতার 9 মাসের সাধভক্ষণ নিয়ে। অনুষ্ঠানও সুসম্পন্ন হয়ে গেছিল, কিন্তু ওয়াশরুমে গিয়েই পা পিছলে পড়ে যায় বিনিতা। আর তারপরেই প্রসব যন্ত্রণা। খুব দ্রুততার সাথেই বিনিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বিভোর ডাক্তার বলে সেই দিকে কোনো বেগ পেতে হয়নি তাদের। তবে বোনের চিন্তাতে বিভোরও যেন কাহিল হয়ে বসে আছে এক কোণে। সৌজন্য ছুটে এলো বিভোরের কাছে। বিভোরদা, এতক্ষণ ধরে ডক্টররা কী করছেন ওটির ভিতর? একটা ডেলিভারি করতে কেন এত সময় লাগছে ওদের? কি বলবে বিভোর? তার কাছে যে উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই। একজন ডাক্তার হয়ে সে ভালোই বোঝে একজন ডেলিভারি পেশেন্টকে ঠিক কী কী কারণে কতক্ষণ ওটির মধ্যে রাখা হয়। তারও যে তার ছোট বোনকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, সেটা ও সৌজন্যকে কিভাবে বোঝাবে? সৌজন্যকে কথা বলতে দেখে এগিয়ে আসে সৈরীতি। কাঁধে হাত রাখে সৌজন্যের। এত চিন্তা করিস না ভাইয়া, নিতু আর আমাদের জুনিয়র একদম সুস্থভাবে আমাদের সাথে আসবে। নিতু ঠিক হয়ে যাবে তো রীতি? একদম ঠিক হয়ে যাবে। আর তুই কি রে ভাই, চোখ মুখের কি অবস্থা করেছিস? তুই কি এভাবে আমাদের নতুন সদস্যকে স্বাগত করবি? সৌজন্যের বোনের কথায় মুখে একটা মেকি হাসি টেনে আনে। ভেতরে ভেতরে যে সে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, তবুও এখন বোনের কথায় একটু সাহস পেল। দেখ ভাইয়া, একজন তো আবার ডাক্তার হয়েও সেই থেকে বসে বসে নখ কামড়াচ্ছে। বিভোর চমকে তাকায় সৈরীতির দিকে। খানিকটা অপ্রস্তুত হয়ে মুখ থেকে হাতটা সরায়। বিভোরের এমন কাণ্ড কারখানা দেখে চিন্তার মধ্যেও হেসে ফেলে দুই ভাই বোন। ওটির আলো নিভে যায়। বিভোর দৃষ্টি অনুসরণ করে সৌজন্য সৈরীতিও সেই দিকে তাকায়। সবাই মিলে উঠে দরজার কাছে যেতেই
ভেতর থেকে মাথার টুপি খুলতে খুলতে বেরিয়ে আসে ডক্টর তনুশ্রী মুন্সি। তনুশ্রীদি, আমার বোন কেমন আছে? তোর বোন একদম ঠিক আছে বিভোর, চিন্তা করিস না তো। তবে অপারেশনের মাঝে একবার কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছিল, তাই এত দেরি হলো। আর এখন মা সন্তান দুজনেই ভালো আছে। তিনজনেই স্বস্তি পায় ডক্টরের কথা শুনে। সৌজন্যের মুখে একটা আনন্দ ঝিকিমুকি করে ওঠে। তার সন্তান পৃথিবীতে এসেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? ডাক্তারবাবু কি? আনন্দের চোটে কথা হারিয়ে ফেলে সৌজন্য। ডক্টর তনুশ্রী সেটা বুঝতে পেরে মুচকি হাসে। ছেলে হয়েছে। আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন মিস্টার লাহিড়ী। কথাটা বলে স্থান ত্যাগ করে ডক্টর তনুশ্রী। সৌজন্যের খুশি আর ধরে না। ঠোঁটে ঠোঁট চেপে এতক্ষণ চিন্তাটা আনন্দাশ্রু হয়ে বেরিয়ে আসে। শৈরীতি সৌজন্যের কাছে এগিয়ে যায়। আমি পিসি হয়ে গেছি ভাইয়া, আমি পিপি হয়ে গেছি। এই ভাইয়া, কখন আমাদের পুচকুর সাথে দেখা করতে দেবে বল না? আমার তো আর তর্স হয়েছে না ওকে দেখার জন্য। এই ডাক্তার সাহেব, আপনি বলুন না কখন আমরা ওকে দেখব? বিভোর মুচকি হাসে শৈরীতির কাছে যায়। বেবিকে ক্লিন করতে তো একটু সময় লাগবে সন্ধ্যা, তারপরই বেবিকে আমাদের কাছে দেবে। সময় কেটে যায় অনায়াসে। বিনিতা আর সৌজন্যের জীবনের নতুন সদস্য কাটিয়ে ফেলে জীবনের 21টা দিন। সৌজন্য তার ছেলের নাম রেখেছে স্রোত। এই 21 দিন শৈরীতিও ছিল তার বাবার বাড়িতে। বিনিতার অসুস্থতায় স্রোতের পুরো দায়িত্বই ছিল তার কাঁধে। ছোট্ট স্রোতও অভ্যস্ত হয়ে গিয়েছিল পিমনির আদরে, ভালোবাসায়। তাই শেষবেলায় সেও তার ছোট্ট ছোট হাত পা ছুঁড়ে কেঁদেছিল শৈরীতির প্রত্যাগমনের বার্তা শুনে। আজ বিভোরের সাথে নিজের বাড়ি ফিরে যাবে সে। বিভোর তাকে আনতে এসেছে, ঘন্টা 2 হয়ে গেল। শাশুড়ির কাছ থেকে আপ্যায়ন পেয়ে সে একটু বিশ্রাম নিচ্ছে। শৈরীতি আজ একটুও ইচ্ছা নেই বাড়ি ফেরার। এই 21টা দিনে যে স্রোতের মায়ায় বিচ্ছিরিভাবে আটকে গেছে সে। চুপি চুপি সে ঢোকে নিজের ঘরে। বিছানায় হাত পা ছুঁড়ে শুয়ে আছে বিভোর। শৈরীতি বিভোরের কাছে গিয়ে দাঁড়ায়। শুনুন না। বিভোর জেগে থেকে ঘুমের ভান করে পড়ে রইল। শৈরীতি বিভোরের পেটের কাছে শার্টটা টানতে শুরু করে। এই উঠুন না। বিভোর একটা চোখ খুলে শৈরীতিকে টেনে নিয়ে নিজের ওপর ফেলে। শৈরীতি ঘাবড়ে যায়। আপনি এতক্ষণ ঘুমের অভিনয় করছিলেন? কথা বলো না, অনেক দিন তোমাকে কাছে পাইনি। এখন একটু শান্তিতে ঘুমোতে দাও। দরজাটা কিন্তু খোলা আছে, কেউ এসে যাবে। আমার শ্বশুরবাড়ির মানুষেরা তোমার মতো হাঁদারাম নয়। কখনোই তারা কোনো দম্পতির ঘরে হুটহাট করে ঢুকে পড়বে না। আমি হাঁদারাম? সন্দেহ আছে? ধুর, জানতো, কথাই বলবো না আপনার সাথে বলেই বিভোরের ওপর থেকে উঠে যেতে চায় শৈরীতি। কিন্তু বিভোর তাকে আবারও টেনে শুইয়ে শৈরীতির ঘাড়ে মুখ গোজে। বিভোরের উষ্ণ নিঃশ্বাসে সর্বাঙ্গ কেঁপে ওঠে শৈরীতির। বিভোর সেটা বুঝতে পেরে শৈরীতির ঘাড়ে নাক ঘষতে থাকে। শৈরীতি চোখ বন্ধ করে ছটফট করতে থাকে। তার হৃৎস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে যায়। নিজেকে নিয়ন্ত্রণে আনো সন্ধ্যাবতী, এটা সঠিক জায়গা নয়। বিভোরের কথায় লজ্জা পায় শৈরীতি। মুখ গোজে বিভোরের বুকে। বিভোর মুচকি হেসে শৈরীতির চুলে বিলি কেটে দেয়। এবার বলো, কি বলতে এসেছিলে? শৈরীতি মুখ তোলে বিভোরের বুক থেকে, করুণভাবে তাকায় তার দিকে। রাগ করবেন না তো? আগে শুনি। আর কয়েকটা দিন এখানে থেকে যাই? অসম্ভব। থাকি না প্লিজ। তুমি জানো এই 21 দিন আমি ওই বাড়িতে কিভাবে থেকেছি? তোমাকে ছাড়া যে আমার কেমন পাগল পাগল লাগে। শুধুমাত্র আমার ভাগ্নের জন্য এই 21 দিন থাকার অনুমতি পেয়েছিলে। কিন্তু আর না, তোমাকে আজই ফিরতে হবে আমার সাথে। আপনি কি আমার কষ্ট একটুও বোঝেন না ডাক্তার সাহেব?
শুধু নিজের কষ্টটাই বড় করে দেখছেন? কটা রাত আমাকে কাছে পাননি বলে আমাকে নিয়ে যেতে চাইছেন? আর আমার বাকিটা আর শেষ করতে পারল না শৈরিতি। বিভোর শৈরিতিকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে ঝপ করে উঠে বসে। আমি তোমাকে শুধু রাতে কাছে পাওয়ার জন্য নিয়ে যেতে চাইছি? শৈরিতি যে বেখেয়ালে কত বড় ভুল করে ফেলেছে এবার বোধগম্য হয় তার। সে বিভোরের কাছে এগিয়ে গেলে বিভোর বিছানা থেকে নেমে পড়ে। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুলটা আঁচড়ে ঘড়িটা পরে নেয় সে। আমি আসছি। যদি ওই বাড়ি যেতে চাও আমাকে বলো, সেদিন আনতে আসবো। কথাটা বলার সাথে সাথেই টেবিল থেকে ফোনটা তুলে ঘর থেকে বেরিয়ে যায় বিভোর। শৈরিতি বিছানা থেকে তড়িঘড়ি করে নেমে দরজার কাছে এগিয়ে যায়। অনেকবার বিভোরকে ডেকেও কোনো প্রত্যুত্তর পায় না সে। মেন গেটের কাছে যেতেই বিভোরের গাড়িটা বেরিয়ে যায় লাহিড়ী বাড়ি থেকে। শৈরিতির চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি ডাক্তার সাহেব। আমি যে নিজের অজান্তেই বলে ফেলেছি ওই কথাটা। মন থেকে বলিনি আমি ডাক্তার সাহেব। ফিরে আসুন প্লিজ, নিয়ে যান আমাকে। খুব স্পিডে গাড়ি চালাচ্ছে বিভোর। শৈরিতির ওই কথাটা যে তার মনটা ক্ষতবিক্ষত হয়ে গেছে সে খবর কি রেখেছে মায়াবতী? না, কি অনায়াসে কথাটা বলে দিল সে। বিভোর তো কোনোদিনও জোর করেনি শৈরিতিকে তার কাছে আসার জন্য। প্রত্যেকবারেই দুজনের সম্মতিতেই সবটা হয়েছে। তাহলে শৈরিতি এই কথাটা কিভাবে বলতে পারল? বাড়িতে এসে গাড়িটা থামে। বিধ্বস্ত শরীরটা নিয়ে ভেতরে ঢুকতেই মুখোমুখি হয় শেফালির। দাদাবাবু, আপনাকে খুব ক্লান্ত লাগছে। আপনার জন্য শরবত করে আনি? দরকার নেই, তুমি আজ বাড়ি চলে যাও। কিন্তু আমার তো সব রান্না শেষ হয়নি। আচ্ছা দাদাবাবু, বৌদিমণি কোথায়? আরও 2 দিন থাকবে বাবার বাড়িতে। যতটুকু রান্না হয়েছে থাক, আর করতে হবে না। ঠিক আছে, আপনি চোখ মুখে জল দিয়ে আসুন, আমি আপনার খাবার বাড়ছি। খিদে নেই আমার, ওই বাড়ি থেকে খেয়ে এসেছি। ঠিক আছে, আমি তাহলে বাসনগুলো ধুয়ে তারপরে যাব। শেফালি রান্নাঘরের দিকে এগোতে গিয়েও ফিরে আসে আবার বিভোরের কাছে। কিছু বলবে? বাড়ির ফোনে জুই ম্যাডাম ফোন করেছিলেন। আপনাকে আর বৌদিমণিকে নাকি ফোনে পায়নি। কি বলল জুই? ম্যাডাম কালকে বিদেশ থেকে আসছেন। আপনাকে আর বৌদিমণিকে আনতে যেতে বলেছে ওই প্লেন থেকে যেখানে নামে সেখানে। ঠিক আছে, যাও তুমি কাজ করো। ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁই ছুঁই। প্রায় ঘন্টা 3 হতে চলল বিভোর শৈরিতিদের বাড়ি থেকে ফিরেছে। তারপর থেকেই নিজের রুমের মধ্যে শুয়ে আছে বিভোর। এমনকি পুরো বাড়ির একটা আলো জ্বালায়নি সে। পুরো বাড়ি জুড়েই বিরাজ করছে একটা শুনশান নীরবতা। বিভোরের মনের ক্ষতটা যে খুব গভীর। একবারও ফোন করেনি শৈরিতি। এই বিষয়টা বিভোরের অভিমানের পারদ আরও বাড়িয়ে দিয়েছে। পুরনো দিনের কথা মনে করছে আর চোখ দিয়ে অনবরত অশ্রুধারা গড়িয়ে পড়ছে বিভোরের। ওর ভাবনার মাঝেই বেজে ওঠে মেন গেটের কলিং বেলটা। প্রথম দুবার আওয়াজ শুনতে না পেলেও অনবরত কলিং বেলের শব্দে ঘোর কাটে বিভোরের। বিছানা থেকে নেমে লাইটটা অন করে রুম ত্যাগ করে। সারা বাড়ির আলো জ্বালিয়ে দেয়। সিঁড়ি দিয়ে নেমে দরজা খোলে বিভোর। তুমি? দরজার সামনে সৌজন্য দাঁড়িয়ে আছে একটা ক্লান্ত শরীর নিয়ে। আর বলো না, অফিস থেকে মাত্রই ফিরেছি আর একজন এসে আমাকে হাত ধরে টানতে টানতে এখানে নিয়ে চলে এলো। কে? সৌজন্য দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বিভোর দেখে শৈরিতি দাঁড়িয়ে আছে ঠোঁট ফুলিয়ে। বিভোরকে দেখেই ওকে শক্ত করে জড়িয়ে ধরে। বিভোর টাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে যায়। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি আমাকে মারুন, বকুন, যা ইচ্ছে হয় করুন, শুধু আমার সাথে একটু কথা বলুন প্লিজ। আমি আর পাচ্ছি না। বিভোর শুকনো গলাটা একটু ভিজিয়ে নেয়। পাশে তাকাতেই দেখে সৌজন্য সোফায় ওদের দিকে পেছন করে বসে জল খাচ্ছে। তোমার ভাইয়া আছে।
ভাইয়ার কথা মনে পড়তেই শৈরীতি জিভ কাটে। বিভোরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আপনি আমার সাথে কথা বলবেন তো? ভেতরে এসো। আগে আপনি তোমাকে ভেতরে আসতে বলেছি শৈরীতি। বিভোরের গম্ভীর আওয়াজে শৈরীতি শুকনো ঢোক গেলে, তারপর বিভোরকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। বিভোর দরজা বন্ধ করে শৈরীতির পেছন পেছন গিয়ে সৌজন্যের কাছে গিয়ে বসে। নিতু আর স্রোত কী করছে এখন? যখন আসি নিতু ডিনার করছিল, আর স্রোত দেখার আগেই তো তোমার বউ আমাকে ধরে বেঁধে নিয়ে চলে এলো এখানে। আমি তো ওকে বলছিলাম আরও কটা দিন ওখানে থেকে আসতে, যেহেতু স্রোতকে ছেড়ে আসতে চাইছিল না ও। সবাই সেটাই বলছিল, কিন্তু ওর মাথায় কি ভূত চাপলো জানি না, আমাকে টানতে টানতে নিয়ে চলে এলো। তবে এখানে এসে বুঝলাম আসল ব্যাপারটা। মানে টানে আমি জানি না বাপু, দুজনের মধ্যে যা মান অভিমান আছে তা মিটিয়ে নাও জলদি। ভুল বুঝে দূরে গেলে দূরত্বটা বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, তবে এটা আমি জানি ভুলটা আমার বোনই করেছে। ওকে একটু মানিয়ে গুছিয়ে নাও বিভোদ্দা। বলেই সোফা ছেড়ে উঠল সৌজন্য। শৈরীতির কাছে গিয়ে দেখে ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে শৈরীতির মাথায় হাত রাখে সৌজন্য। কিছু মানুষ জীবনে বারবার আসে না রীতি। এই মানুষটা যখন তোর জীবনে এসেছে আগলে রাখ, কোনো অভিযোগ করার সুযোগ দিস না ভবিষ্যতে আর। শৈরীতি মুখ তুলে একবার তাকায় বিভোরের দিকে। বিভোর তখন অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। শৈরীতির খুব কষ্ট হয় বিভোরকে থেকে। ঠোঁটে ঠোঁট চেপে কান্না গিলে নেয় সে। তোকে কথা দিচ্ছি আমি ভাইয়া, ওনাকে আর কোনো দিনও কোনো অভিযোগ করার সুযোগ দেব না আমি। দ্যাটস লাইক আ গুড গার্ল। এবার তাহলে আমি আসি। সৌজন্য চলে যাবার বার্তা শুনে বিস্মিত হয় বিভোর। সৌজন্যের কাছে এগিয়ে যায় সে। একদম না সৌজন্য, এখানে ডিনারটা করে তারপরে যাবে। মা না খেয়ে বসে থাকবে আমার জন্য। আমি মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, তুমি খাওয়া দাওয়া করে যাবে। হ্যাঁ ভাইয়া, উনি ঠিকই বলছেন। আমি তোকে রেস্ট করার সুযোগটুকুও দিইনি। আজকের রাতটা এখানেই থেকে যা তুই। ডিনারটা ঠিক আছে, তবে থাকতে পারবো না রে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 11:05। আধা ঘন্টা আগেই সৌজন্য ডিনার করে ফিরে গেছে। তার পরপরই বিভোর চলে এসেছে নিজের রুমে। শৈরীতি মাত্রই বাসন ধুয়ে টেবিল পরিষ্কার করে সব লাইট নিভিয়ে কাপড়ের আঁচলে হাত মুছতে মুছতে রুমে আসে। রুমে ঢুকতেই এক প্রস্ত ধাক্কা খায়। বিভোর সোফায় শুয়ে আছে, মুখে বালিশ চাপা দিয়ে। শৈরীতি গিয়ে বিভোরের কাছ থেকে বালিশটা কেড়ে নেয়। বিভোর রেগে উঠে বসে। হোয়াট দ্য হেল ইজ দিস শৈরীতি? বিছানায় গিয়ে শোন, বালিশটা দাও। আর আমি কোথাও যাব না, এখানেই ঘুমাবো। ভেবে বলছেন তো কথাটা? 100% ভেবে বলছি। শৈরীতি বিভোরকে বালিশটা ছুঁড়ে মারে, তারপর বিছানা থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। দোষ যখন আমি করেছি, শাস্তিটাও আমার পাওয়ার কথা। আমি আজ এখানেই ঘুমাবো। বিভোর সোফা থেকে উঠে দাঁড়ায়, বারান্দায় গিয়ে শৈরীতিকে টানতে টানতে রুমে নিয়ে আসে। চুপচাপ বিছানায় ঘুমাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। শৈরীতি হুট করেই জড়িয়ে ধরে বিভোরকে। বিভোর পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে, ধরে না শৈরীতিকে। স্রোতের সাথে থাকতে থাকতে যে আমার ছেলে নয় ওটা ভুলে গেছিলাম। খুব মায়া জন্মে গেছে ওর ওপর। ওকে ছাড়া থাকতে হবে ভেবেই আমার কষ্ট হচ্ছিল তখন। আর আপনি তখনই বললেন আসতে হবে আমাকে এখানে, তাই তখন খুব রাগ হয়েছিল আপনার ওপর। কোনো কিছু না ভেবেই বলে ফেলেছি ওই কথাটা, মন থেকে বলিনি কিছুই। আমি তো জানি আপনি কেমন মানুষ। শৈরীতি কাঁদছে। বিভোর নিজের হাতের মুঠো শক্ত করে কষ্টটা কমানোর চেষ্টা করছে। কালকে জুই আসবে, সকালে আনতে যেতে হবে। এখন ঘুমোও, নহলে উঠতে পারবে না। শৈরীতি বিভোরের বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকায়। বিভোরের দৃষ্টি তখনও অন্যদিকে। শৈরীতির এই কান্না ভেজা মুখটা সে দেখতে পারবে না, তাই শৈরীতির দিকে তাকানোর সাহস যে তার নেই।
আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন ডাক্তার সাহেব, ঘুমিয়ে পড়ো। বিভোর শৈরিতীকে ছাড়তে চাইলে শৈরিতী আরও জোরে খামচে ধরে বিভোরের শার্ট। কথা না বললে সমস্যা আরও বাড়বে ডাক্তার সাহেব, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, আপনি আমার থেকে দূরে সরে যাবেন। তাই বলছি, কথা বলে সবটা মিটিয়ে নিন না। যত ভয়ঙ্কর শাস্তি আছে সবগুলো আমাকে দিন, তবুও কথা বলুন আমার সাথে ভালো করে। 11:30 বাজতে যাচ্ছে শৈরিতী, আমরা কালকে কথা বলবো এ নিয়ে। বিভোরের মুখ থেকে শৈরিতী নামটা শুনে খেপে যায় শৈরিতী, খামচে ধরে বিভোরের জামার কলার। শৈরিতী, 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 কে শৈরিতী? সেই আশা থেকে আমাকে শৈরিতী বলে ডাকছেন। আমি শৈরিতী নই, শুনেছেন আপনি? আমি শৈরিতী নই, আমি সন্ধ্যা, আপনার সন্ধ্যা। আমাকে সন্ধ্যা বলে ডাকছেন না কেন আপনি? কেন আমাকে এড়িয়ে যাচ্ছেন? কথা বলুন না। রাগ থেকে এক পর্যায়ে চোখ থেকে জল বেরিয়ে আসে শৈরিতীর, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে তার। বিভোর তড়িঘড়ি এগিয়ে জলের গ্লাস দেয় রীতিকে। খাবো না আমি জল। আপনার এই রকম এড়িয়ে যাওয়া আর আমার মরে যাওয়া একই ব্যাপার। দম বন্ধ লাগছে আমার ডাক্তার সাহেব, কথা বলুন না আমার সাথে। কথা বলবো আমি কথা, আগে জলটা খেয়ে নাও, তারপর কথা বলি আমরা দুজন। না, আগে আপনি আমাকে সন্ধ্যা বলে ডাকুন। জলটা খেয়ে নাও সন্ধ্যাবতী। শৈরিতীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বিভোর জলটা খাইয়ে দেয় শৈরিতীকে, তারপর গ্লাসটা রেখে শৈরিতীকে বিছানায় বসিয়ে নিজেও বসে। আমি তোমার উপর রাগ করিনি সন্ধ্যা, আমার কষ্ট হচ্ছিল। আমার সম্পর্কে তোমার ধারণাটা যে এতটা নিম্নমানের এটা দেখেই কষ্ট হচ্ছিল। কথাটা শেষ করতে দাও আমাকে। তখন আমার কষ্ট হলেও তোমার কথাতে আমার সম্বিত ফিরল। তুমি যে স্রোতকে কতটা ভালোবাসো সেটা তো আমি জানি, তখন তোমার দিকটা ভেবেই দেখিনি আমি, এখন বুঝেছি সবটা। শৈরিতী বিভোরের কাঁধে মাথা রাখে, বিভোর এক হাত দিয়ে আগলে নেয় তাকে। আমি যে আমার সন্ধ্যাবতীকে খুব ভালোবাসি, আমি কি তার উপর রাগ করে থাকতে পারি? আমিও কি ভালোবাসি। কবে থেকে? আগে বলনি তো। শৈরিতী বিভোরের কথা শুনে গাল ফুলিয়ে মারতে থাকে বিভোরকে। বিভোর মুচকি হেসে আরও শক্ত করে জড়িয়ে নেয় শৈরিতীকে। কবে থেকে আমায় ভালোবাসো তুমি? আজ থেকে প্রায় 3.5 বছর আগে থেকে। কিন্তু তোমার সাথে আমার পরিচয় 3 বছর আগে থেকে। আপনাকে 5 মাস ধরে স্টক করেছি আমি, তারপরই না রিকোয়েস্ট পাঠিয়েছি। তুমি তো দেখছি গভীর জলের মাছ সন্ধ্যাবতী। শৈরিতী একটা হাবভাব নিয়ে বসে, ছোট ছোট চুলগুলো সাইড করে কানের পাশে গুজে নেয়। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ। পাবলিক তাই নাম দিয়েছে খুকি 420। খোকা 420 শুনেছি, এই খুকিটা আবার কি? কি আবার? ছেলেরা খোকা 420 হলে মেয়েরা খুকি 420? সময় নাকি কারোর জন্য থেমে থাকে না। সত্যি তাই, মানুষের জীবন থেমে যায় কালের নিয়মে, কিন্তু সময় না, সে যে কারোর জন্যই দাঁড়িয়ে থাকে না। তেমনি বিভোর আর শৈরিতীর জীবন থেকেও চলে গেছে 3টে বছর। এই 3টে বছর দুর্বিষহভাবে কেটেছে ওদের। সন্তান শোকে পাগল শৈরিতী 4 বার গর্ভপাত হয়েছে, কোনোবার 5 মাসে তো কোনোবার 3 মাসে, এমনকি 8 মাস পর্যন্ত গিয়েও নিজের সন্তানকে গর্ভে ধারণ করে রাখতে পারেনি শৈরিতী। তবে বারবার এমন হওয়ার পরও আশা ছাড়েনি শৈরিতী। কিন্তু এবার বিভোরের কড়া নির্দেশ, আর বেবি কনসিভ যেন না করে শৈরিতী। সে নিয়েই চলেছে ওদের জীবন। স্রোতের বয়স এখন 3 বছর। টলমল পায়ে হাঁটা থেকে আদো আদো পুলিতে সবার নাম ধরে ডাকা সবই রপ্ত করে ফেলেছে সে বড় আদর করে শৈরিতীকে ডাকে মামনি বলে। স্রোতের এই ভালোবাসায় ক্ষণিকের জন্য হলেও নিজের অপারগতা ভুলে থাকে সে। আজ স্রোত
3 পেরিয়ে 4-এ পা দিল। সেই উপলক্ষে লাহিড়ী বাড়িতে বসেছে চাঁদের হাট। দিল্লি থেকে বিপাশা এসেছে তার 6 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে। মনীষা আর স্রোত আবার সাপে নেউলে। কেউ তার মামনির ভালোবাসার ভাগ 1 ইঞ্চিও ছাড়বে না। শৈরিতির বড় আদরের তার 2 ননদের ছেলে মেয়েরা। স্রোত যেমন শৈরিতিকে কাছে পেলে আর ছাড়ে না, তেমনি মনীষাও দিল্লি থেকে এসে শৈরিতির আঁচল ধরে পিছু পিছু ঘুরতে থাকে। স্রোতের জন্য পায়েস বানাচ্ছে শৈরিতি। তখনই ছোট্ট স্রোত তার টলমলো পা নিয়ে কাঁদতে কাঁদতে শৈরিতির কাছে এলো। শৈরিতি স্রোতের কান্না দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। হাঁটু মুড়ে স্রোতের সামনে বসলো। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? মাম্মাম বকেছে? নিশিদি বলেছে তুমি নাকি ওকে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো না। শৈরিতি স্রোতকে নিজের বুকে জড়িয়ে নিল। স্রোত 2 হাত দিয়ে শৈরিতির গাল আঁকড়ে ধরল। আমি আমার স্রোত বাবা আর নিশি মামুনিকে সমান সমান ভালোবাসি সোনা। তুমি আর নিশিদি তো প্রাণ আমার বাবা। আর কেঁদো না, আমি নিশিদিকে বলবো এমন কথা তোমাকে যেন না বলে। তুমি ওকে বকে দেবে তো মামুনি? নিশিদি তোমাকে কত ভালোবাসে, ওকে বকলে কি তোমার ভালো লাগবে বলো? যাও নিশিদির সাথে ভাব করে নাও। স্রোত শৈরিতির 2 গালে চুমু খেয়ে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। শৈরিতি স্রোতের কাণ্ড দেখে মুচকি হেসে আবার নিজের কাজে মন দিল। ভালোভাবে শেষ হয়েছে স্রোতের জন্মদিনের অনুষ্ঠান। মামুর কাছ থেকে 4 চাকার সাইকেল পেয়ে সারাটা দিন ওটা নিয়েই ব্যস্ত সে। আর মনীষাও ভাইয়ের সাথে খেলতে ব্যস্ত। তাই তো বিভোর আর সন্ধ্যাকে কাছে পেয়েছে ক্ষণিকের জন্য। না হলে ওই 2 দস্যি জন্য কাছে পায় না সে শৈরিতিকে ভালো করে। শৈরিতিকে নিজের বুকে জড়িয়ে বসে আছে সে। কি ম্যাডাম, আকাশ মেঘলা কেন? শৈরিতি বিভোরের বুক থেকে মাথা তুলে জানলার দিকে আকাশে তাকালো। কই, আকাশে তো আজ ভালোই চন্দ্রকিরণের আনাগোনা দেখা যাচ্ছে, কিন্তু আমার চন্দ্রাবতীর আকাশে যে আজ মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি আমি। কি হয়েছে? শৈরিতি আবারও মাথা রাখল বিভোরের বুকে। বিকালে আপনার হসপিটালে গিয়েছিলাম তনুশ্রীদির কাছে। হসপিটালে গিয়েছিলে? কই, আমি জানি না তো। কেন গিয়েছিলে, কোনো সমস্যা? তাহলে কি আবার? না ডাক্তার সাহেব, আমি তো সেই আশা ছেড়েই দিয়েছি। স্রোত আর নিশি থাকতে নিজের জীবনে শূন্যতা আমি বুঝতে পারি না। কেন গিয়েছিলে তাহলে? সব কিছু কি আপনাকে বলা যায় ডাক্তার সাহেব? বিভোর ব্যাপারটা বুঝতেই হেসে উঠল সে। বিয়ের 3.5 বছরের মধ্যেও মেইলি সমস্যা নিয়ে বিভোরের সাথে কথা বলতে ভীষণ জড়তা কাজ করে শৈরিতির। তবে শৈরিতি না বললেও প্রতিবার ওর অসুবিধা বুঝে সমস্ত প্রয়োজনীয় জিনিস আগেই হাতের কাছে এগিয়ে রাখে তার। বউ হও তুমি আমার, এখনও এত জড়তা? এই 3.5 বছরেও কি তোমার লজ্জা কাটাতে আমি অক্ষম সন্ধ্যাবতী? লজ্জায় মিশে যেতে ইচ্ছে হয় শৈরিতির। বিভোরের বুকে আরও জোরে নিজের মাথাটা চেপে ধরে সে। জানেন ডাক্তার সাহেব, আমি তনুশ্রীদির কেবিনে ঢুকতেই তিথির সাথে দেখা। 9 মাসের ভরা পেট নিয়ে লাস্ট চেকআপে এসেছিল ও। তনুশ্রীদির কাছে শুনলাম সামনের সোমবার নাকি ওর অপারেশন করবেন উনি। এটা তো ভালো খবর সন্ধ্যা, কিন্তু তোমার মুখে এমন আঁধার কেন তাহলে? প্রিয় বান্ধবীর সুখে তোমার এমন খারাপ লাগা বাঞ্ছনীয় নয়? তিথির প্রেগনেন্সি আমার মতোই কমপ্লিকেটেড। তনুশ্রীদি বললেন, 9 মা 9 বাচ্চা বাঁচবে। তিথি বিষয়টা জানে না। মাস 5 আগে শুভদীপ দা মারা গেছেন। এখন বাচ্চাটার কিছু হলে তিথি যে একদম নিঃসঙ্গ হয়ে যাবে। ও বাঁচবে কাকে নিয়ে ডাক্তার সাহেব? বিভোর সযত্নে তার প্রয়াসীর মাথায় হাত বুলিয়ে দেয়। শৈরিতি তিথির জন্য চিন্তায় অস্থির হয়ে আছে। সেই হাই স্কুল থেকে বন্ধুত্ব দুজনের, তাই তিথির এমন খবর শুনে কিছুতেই শান্ত হতে পারছে না সে।
দেখবে তিথির বেবির কিচ্ছু হবে না, ও সুস্থভাবেই পৃথিবীর আলো দেখবে। স্বামীকে কেড়ে নেওয়ার পর সন্তানকে কেড়ে নেওয়ার মতো এতটা নিষ্ঠুর হবে না ভগবান। আপনি সত্যি বলছেন তো? বাচ্চাটা ওর মায়ের কোলের আলো করে আসবে তো? অবশ্যই আসবে, তুমি এত চিন্তা করো না তো। এইটুকু মাথায় যেন চিন্তার পাহাড় তৈরি করে ফেলেছে। সারাদিন অনেক খাটাখাটনি করেছো, এখন একটু রেস্ট করো। আপনি আবার হসপিটালে যাবেন? নাইট ডিউটি আছে। সকালে আসবেন তো? না, আমি আর আসবো না। তুমি নিতু, বিপু আর বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেও। সৌজন্যকে বলেছি, ও যাবে তোমাদের সঙ্গে। আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে এলো শৈরিতীর। বিভোরকে ছেড়ে ওর সামনে হাসি মুখে বসল সে। আপনি সত্যি বলছেন? কাল নিতু, দাদাভাই, স্রোত, নিশা আমাদের বাড়ি যাবে? বিপু যতদিন কলকাতায় আছে ততদিন ওই বাড়িতেই থাকবে, আর নিতুও। দারুণ মজা হবে তাহলে। হঠাৎ করেই বিভোরের দৃষ্টি পাল্টে গেল। মনের মধ্যে প্রয়াসীকে ছুঁয়ে দেওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল তার মনে। নিজেকে নিয়ন্ত্রণে আনতে চাইল ও। আসক্তিময় আকাঙ্ক্ষার কাছে হেরে গেল তার অবাধ্য মন। একবার দরজার পানে দৃষ্টি দিয়ে দেখল দরজা বন্ধ। তারপরেই হুট করে শৈরিতীর কান ধরে ওকে বিছানায় শুয়ে দিয়ে বিভোর হালকা করে ভর দিয়ে শৈরিতীর ওপর শুয়ে পড়ল। ইতিমধ্যেই বিস্ময়ে শৈরিতীর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এত সিরিয়াস কথাবার্তা থেকে যে বিভোর এরকম করবে ও ভাবেনি। লজ্জায় চোখ বন্ধ করল সে। বিভোরের হাতের কাছে থাকা সুইচ বোর্ডে সবকটা সুইচ অফ করে দিল। লাইট বন্ধ করার উদ্দেশ্য হলেও ফ্যানও অফ হয়ে গেল। এ কি, ফ্যানের সুইচ বন্ধ করলেন কেন? বিভোর তার আঙুল দিয়ে শৈরিতীর ঠোঁট চেপে ধরে। বিভোরের এমন স্পর্শে শৈরিতীর হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে থাকল। সন্ধ্যাবতীর দৃষ্টির অনলে যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিভোরের হৃদয়। সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা যে ভোরের আকাশের শুকতারার ক্রমশ গ্রাস করে ফেলছে। সন্ধ্যার সংস্পর্শে এসে যে ভোর নিজেকে হারিয়ে ফেলছে। সে তার অস্তিত্ব ভুলে গিয়ে সন্ধ্যার আকাশেই নিজের অস্তিত্ব খুঁজে নিয়েছে। বিভোরের এমন প্রেমময় চাহনি আর নেশা জড়ানো কণ্ঠস্বরে পাগল হয়ে যাচ্ছে শৈরিতী। নিজেকে নিয়ন্ত্রণ করা বড়ই কষ্টসাধ্য হয়ে পড়েছে তার কাছে। বিভোরের উষ্ণ নিঃশ্বাস শৈরিতীর দ্রুত পতিত হওয়া নিঃশ্বাসের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি ডাক্তার সাহেব, আপনার কথার ভেতরে হারিয়ে যাচ্ছি আমি। ওরকমভাবে তাকাবেন না ডাক্তার সাহেব। আপনার চাউনিতে আমার শিরা উপশিরা শীতল হয়ে ওঠে। বরফের ন্যায় জমে যাচ্ছি আমি। আমিও যে বেসামাল হয়ে পড়েছি মায়াবতী। সন্ধ্যাতারার মায়া আমিও যে বেসামাল হয়ে পড়েছি মায়াবিনী। সন্ধ্যাতারার মায়া আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে ক্রমশই। নিজেকে নিয়ন্ত্রণ করা যে খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। এটা সঠিক সময় না ডাক্তার সাহেব। তোমার কাছাকাছি থাকলে যে নিজেকে কিছুতেই সামলাতে পারি না আমি। তোমার চুলের ঘ্রাণ, তোমার মায়ায় জড়ানো চক্ষুদয়, তোমার কম্পিত ঠোঁট, তোমার নিঃশ্বাসের শব্দ, তোমার দ্রুতগতিতে স্পন্দিত হওয়া হৃদয়ের বেড়াজালে আটকে পড়ি আমি। চাইলেও তোমার থেকে নিজেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়ে ওঠে না। স্থান কাল যে উপযুক্ত নয় ডাক্তার সাহেব। আপনার শ্বশুরবাড়ি এটা। নাইট ডিউটি আছে হসপিটালে আপনার। যাব তো। নাইট ডিউটির কথা স্মরণে আসতেই বিভোরের ঘোর কাটে। শৈরিতীর কপালে স্নেহের চুম্বন এঁকে দিয়ে উঠে যেতে নিলেই শৈরিতী চেপে ধরে বিভোরের বাহু। বিভোর ভ্রু কুঁচকে তাকায়। আর কিছুক্ষণ থাকুন না এভাবে। শৈরিতীর আবেদনময়ী কথাটা ফেলতে পারে না বিভোর। এলোমেলো হয়ে থাকা শৈরিতীর চুলগুলো কানের পাশে গুজে দিল বিভোর।
এবার বেসামাল হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না সন্ধ্যাবতী। আর কিছুক্ষণ থাকুন এরকমভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে। আপনার সংস্পর্শে থাকতে আমার ভালো লাগছে। বিভোর মুচকি হেসে শৈরিতীর নাকে ঠোঁট ছোঁয়ালো। শৈরিতী আবেশে চক্ষুদয় বন্ধ করে নিল। অনলি 20 মিনিটস, এটাই যথেষ্ট। কাঞ্জিলাল বাড়ি এখন ভরপুর। বাড়ির 2 মেয়ে জামাই, 2 ক্ষুদে সদস্যদের নিয়ে জমজমাট হয়ে আছে কাঞ্জিলাল নিবাস। 2 জন সদস্যের বাড়িতে এখন 7 জন সদস্য। বড় জামাই কাজ থাকায় শুধু উনি আসতে পারেননি। শৈরিতীর কাঁধে গুরু দায়িত্ব। তার সংসারে কারোর যেন একটুকুও অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রেখে যত্ন সহকারে আপ্যায়ন করে যাচ্ছে সবাইকে। সারাদিন ব্যস্ততার শেষে সবাইকে রাতের খাবার খাইয়ে নিজের ঘরে এসে বসল শৈরিতী। খুব ধকল গেছে সারাটা দিন। বালিশে আলতো করে মাথা রাখতেই ঘুমের রাজ্য এসে বালিশে আলতো করে মাথা রাখতেই রাজ্যের ঘুম এসে ভর করল শৈরিতীকে। বিভোর এখনও হসপিটাল থেকে ফেরেনি। শৈরিতী এখন এসব নিয়ে ভাবে না, কারণ প্রায় রোজই বিভোর দেরিতে বাড়ি ফেরে। এতে অভ্যস্ত হয়ে গেছে শৈরিতী। ফোনের শব্দে ঘুম ভেঙে যায় শৈরিতী। চোখ রোগড়ে দেখে বিভোর ফোন করছে। ফোনটা রিসিভ করল সে। চলে এসেছেন আপনি? একটু দাঁড়ান, আমি 2 মিনিটে আসছি। আমার মিনিট 15 লাগবে বাড়ি ফিরতে। তুমি রেডি হয়ে থাকো, আমরা বেরোবো। বেরোবো? কোথায় যাব? আজকে খুব টায়ার্ড আমি। অন্য দিন গেলে হয় না? না, হয় না। আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আসুন আপনি। কান থেকে ফোনটা নামিয়ে একরাশ বিরক্তি নিয়ে উঠে বসল শৈরিতী। হাত বাড়িয়ে লাইটের সুইচটা অন করল। ওনার যে কি হয় মাঝে মধ্যে, ভালো লাগে না। আমার দিকটা একটুও বুঝলো না। কোনো রকম শরীরটাকে টেনে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারি থেকে একটা বেগুনি রঙের শাড়ি বের করে শাড়িটা পরে নেয়। কিন্তু একা একা কুচিটা করতে পারে না। সেই সময় বেজে ওঠে ফোনটা। ফোন রিসিভ করে কানে তোলে শৈরিতী। আমি গাড়িতে অপেক্ষা করছি, চলে আসো। চলে আসো বললেই হলো নাকি? আমি একা একা শাড়ি পরবো কি করে? কুচি করতে পারছি না একা একা। আপনি ভেতরে আসুন। তোমাকে দরজা খুলতে তো নিচে আসতেই হবে। এক কাজ করো, তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচে চলে এসো। কুচিটা ঠিক করেই বেরিয়ে যাব। আচ্ছা। শৈরিতী চুলটা ভালো করে আঁচড়ে খোপা করে নিল। ছোট্ট একটা লাল টিপ কপালে সাজিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক এঁকে নিল। তারপর ফোনটা হাতে নিয়ে অতি সন্তর্পণে শাড়ির কুচিটা আগলে নিয়ে রুমের লাইট ফ্যান অফ করে ধীরে ধীরে নিচে নামলো। দরজা খুলতেই বিভোরের ক্লান্তমাখা মুখটা দেখে খুব মায়া হলো তার। আজকে কি বেরোনোটা খুব জরুরি? আপনাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে। বিভোর ভ্রু কুঁচকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল শৈরিতীকে। তারপর ফিক করে হেসে দিল। শাড়ি যখন একা একা পরতে পারবে না, চুড়িদার পরতে পারতে। তাহলে আমরা বরং কালকে যাই। চোখ মুখ কঠিন হয়ে এলো বিভোরের। সেটা দেখে শৈরিতী শুকনো ঢোক গিলল। বিভোর আর কিছু না বলে শৈরিতীর কুচিটা ধরে দিল। তারপর বাড়ি থেকে বেরিয়ে বাইরে থেকে লক করে দিল। হসপিটালের করিডোর দিয়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বিভোর। শৈরিতীও পেছন পেছন যাচ্ছে। তার মুখে বিস্ময়ের ছাপ। ও ভেবেছিল রাতের কলকাতা ভ্রমণে বেরোবে, কিন্তু হসপিটালে এসে খুব চিন্তিত হলো সে। আপনি আমাকে এখানে আনলেন কেন? আর দ্রুত পা ফেলছেন কেন আপনি? চুপচাপ আমার পেছন পেছন এসো। তোমার বন্ধুর হাতে বেশি সময় নেই। বুক কেঁপে উঠল শৈরিতীর। চলন্ত পাগুলো হঠাৎই থেমে গেল। কার কথা বলছেন? তিথি? বিভোর কোনো উত্তর দেয় না। শৈরিতীকে নিয়ে আইসিইউ এর সামনে থেমে যায়। দরজা টেনে বেরিয়ে আসে ডক্টর তনুশ্রী মুন্সি। শৈরিতী, ভেতরে যাও, তোমার বন্ধু তোমাকে কিছু বলতে চায়।
তিথি, কেমন আছে তনুশ্রীদি? ও ঠিক হয়ে যাবে তো? অনেক চেষ্টা করেছি মা বাচ্চা দুজনকেই বাঁচানোর, কিন্তু পারিনি। বেবিটা সুস্থ আছে। তিথির প্রাণটা হয়তো তোমার সাথে কথা বলার জন্যই আটকে আছে। দেরি করো না, ভেতরে যাও। ডক্টর তনুশ্রী বেরিয়ে যায়। শৈরীতি কান্নায় ভেঙে পড়ে। বিভোর ওকে ধরে নিয়ে আইসিইউ এর দরজা ঠেলে ভেতরে ঢোকে। তিথি শৈরীতিকে দেখেই মুচকি হাসে। নিস্তেজ শরীরেও মুখের হাসিটা ঠিক ধরে রেখেছে সে। তোর কিচ্ছু হবে না তিথি, তুই এইভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই না আমাকে জান বলে ডাকিস? তুই চলে গেলে তোর জান কি করে থাকবে বলতো? যাস না রে। তিথি হাসি মুখে শৈরীতির হাত দুটো ধরে। আমার জানের কাছে আমার বুকের পাঁজরটাকে রেখে যাচ্ছি। আমার শুভর শেষ স্মৃতি, আমার মেয়েটাকে তোকে দিয়ে গেলাম। আমি জানি তুই কোনোদিনও ওকে আমার অভাব বুঝতে দিবি না, ওকে আগলে রাখিস। শুভর খুব ইচ্ছে ছিল মেয়ে হলে নাম রাখবে স্মৃতিকণা। এটাই ওর নাম রাখিস। অনবরত কেঁদে যাচ্ছে শৈরীতি। তিথির হাতটা জড়িয়ে ধরে খুব কাঁদছে সে। বিভূতদা, আমার স্মৃতিকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আজ থেকে আপনারাই ওর মা বাবা। ওকে একটু আগলে রাখবেন। আমি বুঝতে পেরেছি আমার সময় শেষ হয়ে আসছে। মেয়েটাকে একটু আমার কাছে আনবেন? শেষ দেখা দেখব একবার। বিভোর একটা ফোন করার মিনিট তিনেকের মধ্যেই ছোট্ট বাচ্চাকে নিয়ে নার্স আইসিইউতে প্রবেশ করলো। তারপর পিচ্চিটাকে শুয়ে দিল তিথির বুকের ওপর। তিথির চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। 2 হাত দিয়ে আগলে নিল তার ছোট্ট কলিজাকে। আমি তোকে আশীর্বাদ করলাম মা, মানুষের মতো মানুষ হো। তোর বাবা মার সাথে হেসে খেলে বড় হো। তোর এই অভাগী মা তোকে ওই দূর থেকে ভালোবাসবে। তোর বাবা আমাকে ডাকছে, আমি আসছি। তিথি শৈরীতির হাতটা টেনে নিয়ে বাচ্চাটা হাতটা শৈরীতির হাতের ওপর রাখল। দেখে রাখিস, আসছি জান। শৈরীতি আর ছোট্ট মেয়েটার হাতের ওপর হাত রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল তিথি। শৈরীতি তিথির বুক থেকে তুলে নিল ছোট্ট স্মৃতিকে। স্মৃতিকে নিজের বুকে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল শৈরীতি। রাত্রির অন্ধকার শেষে উদিত হলো ভোরের রবি। শৈরীতি আর বিভোরের জীবনে এক উজ্জ্বল আলোকময় নতুন সকাল। তারা 2 থেকে 3 হয়েছে। কাঞ্জিলাল বাড়ির সামনে এসে থামল বিভোরের গাড়ি। শৈরীতি খুব সযত্নে তার মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামল। বিভোর গাড়ি থেকে নেমে চাবি বের করে দরজা খুলল। ভেতরে ঢুকলো বিভোর। শৈরীতিকে ঢুকতে দিল না। জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকল। বিপাশা, সৌজন্য, বিনিতা ঘুম ঘুম চোখে বেরিয়ে এসে দরজায় শৈরীতিকে বাচ্চা কোলে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। সৌজন্য ছুটে আসে শৈরীতির কাছে। এটা কার বাচ্চা বোন? শৈরীতি একগাল হেসে তাকালো সৌজন্যের দিকে। আমাদের মেয়ে স্মৃতি, স্মৃতিকণা কাঞ্জিলাল। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সৌজন্য বিভোরকে আসল রহস্যটা জিজ্ঞেস করার জন্য ওর কাছে গেল। সব বলবো, সবাইকে সব বলবো। তার আগে আমার মেয়েটাকে তো বরণ করে তার বাড়িতে আনতে হবে। নিতু, বিপু, যা বরণডালা নিয়ে আয়, ঠাকুর ঘরে আছে। বিনিতা ছুটে গিয়ে বরণডালা নিয়ে এলো। 2 পিসি মিলে বরণ করে ঘরে তুলল স্মৃতিকে। বিভোর সবাইকে পুরো ঘটনাটা খুলে বলল। সবাই খুব খুশি হয়ে গেল। রুমের মধ্যে একরত্তি কান্না থামাতে ব্যস্ত নতুন মা বাবা। অনেক চেষ্টা করে শৈরীতির বুকে কান্না থামিয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে যায় ছোট্ট স্মৃতি। শৈরীতি প্রাণ ভরে দেখছে তার মেয়েকে। চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়লে বিভোর সেটা যত্নে মুছে দেয়।
তোমাকে বলেছিলাম না আমাদের জীবনে পূর্ণতা আসবেই। আজ সেই পূর্ণতা এনে দিয়েছে আমাদের মেয়ে, আমাদের স্মৃতি। ওকে আমরা ভালোবেসে পূর্ণতা বলে ডাকব। ও আমাদের পূর্ণতা, আমাদের আকাশের শুকতারা। একরত্তিকে কোলে নিয়ে বিভোরের কাঁধে মাথা রাখে শৈরীতি। এটাই যে তার পরম শান্তির জায়গা। পরিশিষ্ট। মাম্মাম, আমরা এখানে কেন এসেছি? 5 বছরের ছোট্ট মেয়েকে কোলে তুলে নিল শৈরীতি। 5 বছর কেটে গেছে তাদের জীবনের। পাল্টে গেছে অনেক কিছুই। স্রোতের বয়স 8 বছর। মনীষাও এবারে 12 বছরে পা দিল। স্মৃতির বয়সও 5 বছর। মেয়ের জন্মদিন উপলক্ষে এক বিশেষ জায়গায় নিয়ে এসেছে স্মৃতিকে বিভোর আর শৈরীতি। এটা তোমার বাবা মার বাড়ি পূর্ণতা। ছোট্ট স্মৃতি বিস্ময়ের সহিত তাকালো বিভোরের দিকে। তাহলে আমরা এতদিন কার বাড়িতে থাকতাম বাবাই? ওটা আমাদের বাড়ি না? এটা আমাদের বাড়ি? ওটাও তোমার বাড়ি আর এটাও তোমার বাড়ি। স্মৃতি বিভোরের দিকে থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। একটা বড় ছবিতে মালা পরানো। ছবির মেয়েটা হাসি মুখের দিকে করুণ চোখে দেখছে স্মৃতি। ওটা কার ছবি বাবাই? উনি তোমার জন্মদাত্রী মা, তিথি সেনগুপ্ত। আমার মা তো শৈরীতি সন্ধ্যা কাঞ্জিনাল। তাহলে উনি আমার মা হন কিভাবে? বড় হলে সব বুঝতে পারবে মা। শুধু এটুকু জেনে রেখো, তিথিও তোমার মা আর আমিও তোমার মা। তোমার দুজন মা, দুজন বাবা। ছোট্ট স্মৃতি শৈরীতির কোল থেকে নেমে ছুটে গেল তিথির ছবির কাছে, গিয়ে হাত বুলিয়ে দিল তিথির মুখের ওপর। তুমি কি স্টার হয়ে গেছো মা? মাম্মাম বলল, তুমিও আমার মা। তাহলে তোমাকেও আমি মামনি বলে ডাকবো। আমার মামনি আর আমার মাম্মাম দুজনেই আমার মা। আমার দুজন মা। বিভোর আর রীতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের ছোট্ট পূর্ণতার দিকে। তিথির কথা মনে পড়তেই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল রীতির। আজকের দিনেই তো তিথি সবাইকে ছেড়ে চলে গেছে, সারা জীবনের মতো। আকাশের কোনো এক প্রান্ত থেকে হাসল তিথি। তার মেয়েটা যে বড় হয়ে গেছে। তোদের অপূর্ণ জীবনে আমার স্মৃতিকে পূর্ণতা হিসেবেই রেখে এসেছি জান। ওকে নিয়ে নিজের অপূর্ণ সংসার পূরণ কর। সমাপ্ত।